এর আগে আইকিউ ক্লাস যেটা হয়েছে ওটা কোয়েশ্চেন অ্যানালাইসিস, ওইটা না পড়লেও তুমি আজকে এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখতে হবে। আমি জানি না কতটুকু কি দেখা যায়, ঠিকভাবে দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, 2 দিন 3 দিন মানে 2 দিন অলমোস্ট 2 রাত না ঘুমিয়ে, গত রাতে মাত্র অল্প কয়েক ঘন্টা ঘুমিয়ে আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, কারণ কথা ছিল ক্লাস নেওয়ার, কিন্তু মাঝখানে আমার পরীক্ষা ছিল, যার কারণে আমরা ক্লাসটা একদিন পরে নিলাম। আচ্ছা দেখো, টপিক এগুলোর বাইরে কি আর টপিক নাই? উত্তর আরও আছে, এগুলোর বাইরেও টপিক আছে। টপিক সব মিলে এইগুলোই। একটু খেয়াল করো, আমরা বিগত বছরে যে প্রশ্ন আসছে, প্রশ্ন এইগুলো থেকেই বেশিরভাগ সময় প্রশ্ন আসছে এই টপিকগুলো থেকে, বাট এর আগে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতো। ঠিকভাবে দেখা যাচ্ছে তো না? আমি ভালো আছি ফেরদৌস। তাহলে দেখো, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, আর এখান থেকে আগে আসছে। তাহলে কি আমি এগুলো বাদ দিব? উত্তর না, এগুলো আমি বাদ দিতে পারবো না, কারণ এই বছরও এখান থেকে আসবে বা আসতে পারে বা আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখান থেকে দেখো, বেশিরভাগ প্রশ্ন আসছে এই সদৃশ বৈসদৃশ শব্দ যুগল থেকে। আমি আজকে এই দুইটা টপিকই তোমাদেরকে পড়াবো। তারপরে আরেকটা ওই যে কি বলে, আরেকটা তোমাদেরকে এই যে সম্পর্কের একটা আছে না, সম্পর্ক নির্ণয়, এই যে সম্পর্ক নির্ণয়, এই টপিকটা তোমাদেরকে আমি গত ক্লাসেও মানে গত যে কোয়েশ্চেন অ্যানালাইসিস যেটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলছি যে এটা কিভাবে সলভ করতে হয়। তাহলে আমরা শুরু করি আলোচনায়। এগুলো প্রত্যেকটা টপিক, এগুলো আমাদেরকে কভার করতে হবে, বেসিক জেনে নিতে হবে, বেসিক, বিশেষ করে বেসিক জেনে নিতে হবে, ঠিক আছে? আইকিউ কঠিন নয়, চাইলে তুমি এখানে 18 নাম্বার তুলতে পারো, ন্যূনতম 18 নাম্বার, ন্যূনতম 16 নাম্বার। হ্যাঁ, এর বেশি তোলার চিন্তা ভাবনা করা থাকলে তোমাকে প্রত্যেক দিনই আইকিউ পড়তে হবে, বাট তুমি তো প্রত্যেক দিন আইকিউ পড়তে পারবে না, তোমাকে অন্যান্য সাবজেক্টগুলো তোমাকে দেখতে হবে। যার কারণে তোমাদেরকে বলবো 18 তোলা আসলে কঠিন না এখান থেকে, যদি তুমি ইনস্ট্রাকশন ফলো করো, যেভাবে পড়া এগুলো দেখো, এবং সাথে যেগুলো পড়া দেই সেগুলো যদি তুমি পড়ে ফেলো। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আইকিউ, হ্যাঁ আইকিউ কোথায় পাওয়া যাবে? আইকিউ তোমরা যদি অর্ডার করো, আমি একটা ভালো আইকিউ তোমাদেরকে পাঠাইতে পারি, যারা আমার এখানে নাই, মানে আমার এখানে নাই, চট্টগ্রাম নাই, আর চট্টগ্রামের বাইরে যারা আছো তোমাদের জন্য আমি বই পাঠিয়ে দিতে পারি যদি তোমরা অর্ডার করে দাও। যদিও বা সেটা অনলাইনে অ্যাভেলেবেল কিনা আমি জানি না, বাট অর্ডার করলে আমরা একসাথে সবগুলো একটা নির্দিষ্ট টাইম দিব, আইকিউ বইয়ের অর্ডার করো, একসাথে অর্ডার করবে, সবগুলোর একসাথে কুরিয়ারে পাঠিয়ে দিব, এটা তোমাদের ইচ্ছা। যদি তোমাদের মন চাই যে না তোমরা পিডিএফ পড়ে তোমরা কভার আপ করতে পারবো, দেন ইউ ক্যান। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাই। তো পিডিএফ তোমাদেরকে আমি পাঠিয়ে দিব, এটাতে কোনো সমস্যা নাই। সদৃশ শব্দ যুগলের ক্ষেত্রে বিগত সময়ে যে প্রশ্নগুলো আসছে, ওকে, বিগত সময়ে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোই এখন অ্যানালাইসিস করতেছি। প্রথমে দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সদৃশ শব্দ যুগল কয়েকটা প্রশ্ন দেখেই দেন আমি বলবো যে আসলে কীরকম প্রশ্ন এখান থেকে হয় এবং কিভাবে আমি উত্তর করতে পারি। সদৃশ শব্দ যুগলের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা কি, যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক কি সেটা নির্ণয় করব। এই যে দেখো, বক্সিং, রিং, ক্রিকেটের সাথে কার সম্পর্ক, কিসের সম্পর্ক? দেখো, বক্সিং এর সাথে রিং এর সম্পর্কটা কোন জায়গায়, এটাই আমাকে নির্ণয় করতে হবে। বিশেষ করে এটা নির্ণয় করার জন্য আমার কি জানা লাগবে? এটা নির্ণয় করার জন্য আমার জানা লাগবে যে তোমার শব্দের অর্থ, শব্দের অর্থ আমাকে প্রথমে জানা লাগবে, শব্দের অর্থ। এবার দেখো, প্রথমে আমার বক্সিং কি এটা জানা লাগবে, দ্বিতীয়ত আচ্ছা এই ক্লাস কি বেজে যাচ্ছে? আমার মোবাইলে বাজতেছে কেন ক্লাসটা? আচ্ছা তোমরা তো ভালোভাবেই দেখতে পাচ্ছ, এখানে দেখতেছি আমি, ভালোভাবে দেখা যাচ্ছে। ক্লাস বেজে গেলে আমাকে বলবা যে ক্লাস বেজে গেছে একটু। হ্যাঁ, আমার এখানে বেজে যাচ্ছে, আমার মোবাইলটা বয়স বেশি হয়ে গেছে তো, বুঝতেছে আমার মতো অবস্থা হয়ে গেছে। তাহলে বক্সিং হয় কোথায়? রিংয়ে হয়। তাহলে আমার প্রথমে নির্ণয় করতে হবে কি, প্রথমে জানতে হবে আমার শব্দের অর্থ। কি জানতে হবে? শব্দর অর্থ জানতে হবে। তাহলে আমার বেশি 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 ওয়ার্ড স্টক থাকতে হবে, যে যার মানে অ্যাডমিশনে আমরা এটা নিয়ে
একদম এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে আমি 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 পরামর্শ দিই যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে ইংলিশ বাংলা গুরুত্ব দাও, ইংলিশ বাংলা গুরুত্ব দাও। আমি জানি না তোমরা কতটুকু কী করছো, ইংলিশের বেশি গুরুত্ব দিতে হয় সিনোনিম অ্যান্টোনিমসকে, আইডিয়মস, ফ্রেজ, এগুলোকে। বাস্তব জীবনের যে উপাদানগুলো আছে, এলিমেন্টসগুলো আছে যে আমাদের চারপাশে, হ্যাঁ, তো ভালভের আলো, আলোর সাথে সম্পর্ক কি? বিদ্যুতের, তাই না? তো মেঘের সাথে সম্পর্ক কিসের? যে তোমার বৃষ্টির। অর্থাৎ তোমার আলো আসবে কখন? বিদ্যুৎ আসলে। আর বৃষ্টি পড়বে কখন? মেঘ আসলে। এগুলো বাস্তবতার সাথে মিল রেখে। তবে ইংরেজিতে আসে, বাংলা আসলে তো খুব ইজিলি পারবে। ইংরেজিতে আসে দেখে ইংরেজি শব্দের অর্থগুলো তো তুমি সবগুলো জানো না, এই জন্য তোমার জন্য এগুলো কঠিন হয়ে যাবে। অর্থাৎ শব্দের অর্থ জানাটা তোমাদের জন্য খুবই জরুরি। তাহলে প্রথমে জানতে হবে শব্দের অর্থ, দ্বিতীয় জানতে হবে সম্পর্ক, যে সম্পর্ক কি বোঝাচ্ছে। অর্থাৎ আমার এখানে পার্ট দুইটা, একটা পার্ট হচ্ছে এটা, এটার সাথে এটার সম্পর্ক, আর একটা পার্ট হচ্ছে এখানে একটা দেওয়া থাকবে বাট একটা মিসিং। এই মিসিংটাই আমাকে খুঁজে বের করতে হবে। এটার জানার জন্য আমার শব্দের অর্থ জানাটা ফরজ। তাহলে প্রথম কাজ হচ্ছে শব্দের অর্থ, দ্বিতীয় কাজ হচ্ছে সম্পর্ক নির্ণয়। তাহলে সম্পর্ক নির্ণয় হয়ে গেলে দুইটা সম্পর্ক, যে এটা কি ইতিবাচক সম্পর্ক নাকি নেতিবাচক সম্পর্ক, এটাও আমার জানা থাকতে হবে। সম্পর্ক যেটা আমরা নির্ণয় করলাম, প্রথম অংশের কথা বলতেছে, এটা হচ্ছে প্রথম অংশে। প্রথমে আমার শব্দ অর্থ জানতে হবে, সম্পর্ক নির্ণয় করতে হবে। এটা কি ইতিবাচক সম্পর্ক না নেতিবাচক সম্পর্ক নাকি অন্য কোনো সম্পর্ক, এইটা সম্পর্কটা আমাকে নির্ণয় করতে হবে। যদি এই অংশটা ইতিবাচক হয় তাহলে এই অংশও আমাকে ইতিবাচকভাবে বের করতে হবে, চিন্তা করতে হবে। আর এই অংশ যদি নেতিবাচক হয় তাহলে আমার এই অংশ অর্থাৎ বি এর অংশটাও আমাকে নেতিবাচকভাবে চিন্তা করতে হবে। আমার কথা বুঝতে পারছো? এইগুলো হচ্ছে তোমার। এখন আমার কিন্তু ডিস্টার্ব করতেছে না, হ্যাঁ, আমার ঠিক আছে, তার মানে তোমাদেরও ঠিক থাকার কথা। হয়তো তোমার না ডিস্টার্ব করতেছে সাইরা। তাহলে এখন দেখো, খেয়াল করো, তাহলে এই যে প্রশ্নটা, এটার হচ্ছে বক্সিং এর ক্ষেত্রে রিং এর সম্পর্ক, তার মানে হচ্ছে মাঠের সাথে তোমার খেলার যে সম্পর্ক এটা বলছে। ক্রিকেটের সাথে তাহলে কোর্টের সম্পর্ক, পিচের সম্পর্ক হবে। একইভাবে হচ্ছে কার্ডিওগ্রাফ, এটা তো তোমরা নিশ্চয়ই শুনছো যে এটাকে বলে ওই যে হৃদযন্ত্র মাপার যে একটা কার্ডিওগ্রাম আছে ওইটাকে, অন্যদিকে হার্ট রেট মাপা হয় এটা দিয়ে, তাহলে এটা একটা হার্ট রেট মাপার মেশিন। তাহলে থার্মোমিটার কি মাপার মেশিন? তোমরা নিশ্চয়ই বলবো টেম্পারেচার মাপার। এগুলো হচ্ছে সহজ, এগুলো সহজগুলা, এগুলো সবাই পারবে, বাট কোন জায়গায় পারবে না? এই যে যদি 5টা সদৃশ শব্দ যুগল আসে, দেখো 5টা সদৃশ শব্দ যুগল আসে তাহলে 3টা সবাই পারবে। যদি 5টা আসে 3টা সবাই পারবে, 4টা পারবে মিডিয়াম মানের স্টুডেন্টরা, 5টা পারবে ভালো স্টুডেন্টরা। কেন? কারণ হচ্ছে প্রশ্ন প্যাটার্ন এভাবেই করা হয়। তুমি এখান থেকে 5টা পারবা এটা মনে করার কারণ নাই, আবার মনে করার যথেষ্ট কারণ আছে যদি তুমি ভালো করে পড়ো। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল যে এখান থেকে যদি 5টা আসে সবাই 3টা পারবে, তুমি 3টা পারলে এটা দিয়ে স্যাটিসফাই হওয়ার বা সন্তুষ্ট হওয়ার কিছু নাই, কারণ এগুলো সহজভাবে আসবে। তাহলে আমরা কয়েকটা এক্সারসাইজ দেখি যেগুলো বিগত সময়ে আসছে। যেমন কোডের সাথে লয়ের সম্পর্ক, সোসাইটির সাথে কিসের সম্পর্ক। যদি কোডের সাথে লয়ের সম্পর্ক হয় তার মানে কোডে আইনের চর্চা হয়, হ্যাঁ, এদিক থেকে এদিকে চিন্তা করি, তাহলে সোসাইটিতে কি কি চর্চা হয়? নিশ্চয়ই কাস্টম। কাস্টম মানে কি এটা যদি না জানো তাহলে তুমি উত্তর করতে পারবা না। এই জন্য তোমার দরকার বেশি বেশি ওয়ার্ড স্টক। এরপরে হোটেল আর ম্যানেজার, ম্যানেজার চালায় হোটেল, হ্যাঁ, সম্পর্ক হচ্ছে চালানোর ব্যাপার। তাহলে কলেজ কে চালায়? কলেজ চালায় হচ্ছে যে তোমার প্রফেসর বা প্রিন্সিপাল। বুঝতে পারছো? তাহলে ব্যাপারগুলো খুব একটা কঠিন না। এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, মানে আরেকটা বছরের প্রশ্ন আর কি। এটা আরেকটা বছরের প্রশ্ন। প্রথমটা হচ্ছে রুলিং কিং, রাজা কি করে? যে রাজা হচ্ছে যেটাকে আমরা বলি শাসন করে। অন্যদিকে লার্নিং, এটা টিচাররাই মূলত হচ্ছে শেখায়, শিক্ষা দেয়। এই যে আমরা বলি না যে জীবনে অনেক বড় লার্নিং হয়েছে, এই যে লার্নিং মানে শিক্ষা পাওয়া বা শিক্ষা দেওয়া, তাহলে এক্ষেত্রে টিচারের সাথে সম্পর্ক। কারণ শিক্ষা স্কলার দেয় না, স্কুল দেয় না, বরং এখানে যেহেতু দেখো স্কলারও শিক্ষা দেয়, বইও আমাদেরকে শিক্ষা দেয়, বাট
বুঝতে হবে যে এখানে এমন একক ব্যক্তিকে বোঝাচ্ছে যে শাসন করে। তাহলে টিচাররাও একক ব্যক্তি, হ্যাঁ টিচার একজন কি একক ব্যক্তি। অনেকগুলো রাজা বলে নাই, কিন্তু এখানে একক বলছে, সিঙ্গুলার, টিচারও এখানে সিঙ্গুলার, বুঝছো? এরপরে আছে হচ্ছে তোমার কিং অ্যাবডিকেশন। অ্যাবডিকেশন অর্থ না জানলে এটার উত্তর করতে পারবা না। এই যে দেখো অ্যাবডিকেশনের অর্থ জানতে হবে, অর্থ না জানলে তুমি এটা উত্তর করতে পারবে না। এই জন্য তোমার বেশি বেশি ওয়ার্ড স্টক দরকার। এবং আমি জানি না তোমরা সিনোনিম অ্যান্টোনিম কি করতেছো। সিনোনিম অ্যান্টোনিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি জার্নির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে বইয়ে আছে, যার যে বই আছে, একটা বই আমি পড়ছিলাম ইন্টারে থাকতে, সেটা হচ্ছে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি। সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, এটাই আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনে অনেকগুলো শব্দ আমি এখান থেকে জেনেছি, পড়েছি। ইন্টারে থাকতে আমি ওই যে এইচএসসির যে গাইড বই আছে না, গাইড বইয়ের পিছনে এমসিকিউ তোমার আছে না, যে এই কতগুলো শব্দের অর্থ আছে না, এগুলো আমি পড়ছি জীবনে, প্রচুর পড়ছি, এগুলো অনেক পড়ছি। যেখানেই গেছি ওইখানে নিয়ে গেছি। এটা একটা বাংলায় আসছে, এটা মানে সাত কপালের ভাগ্য যে বাংলায় দিয়ে দিছে। এরকম প্রশ্ন খুব একটা হয় না, ইয়ারলি মাঝে মধ্যে একটা দুইটা হয়। সমাজতন্ত্র, এটার সাথে ভাইয়া স্টুডেন্ট ভোকাবুলারি বইটা আমিও পড়ছি এখন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, অনেক ভালো বইটা। আচ্ছা এটার আনসার স্কলারে দেখছিলাম। আচ্ছা স্কলার কেন হবে? স্কলার দেখো, স্কলার টিচারই মূলত কি লার্নিং বা শেখায়, শিক্ষা দেয়। স্কলার মানে যে শিক্ষা দিবে এরকম না। স্কলার অনেকে হইতে পারে, টিচার সবাই হইতে পারে না। স্কলার দেখো, স্কলার ব্যাপারটা আমি বলি, অনেকে হইতে পারে, এটা আমি ভুল বলছি। স্কলার অনেকে হইতে পারে না, টিচার অনেকে হয়, বাট শিক্ষাটা স্কলার দেয় না, বরং শিক্ষকই দেয়। এই জন্য এখানে উত্তরটা এটা হবে। ঠিক আছে স্যার, আমি মাস্টার্স বইটা নিয়েছি, ওইটা কি হবে না? হবে, অবশ্যই হবে। ওটাতে যে ভোকাবুলারি আছে পড়ো। কম্পিটিটিভ এক্সামে আসা যে কোনো ভোকাবুলারি তোমার জন্য এখনকার সময়ের জন্য তোমার জন্য বেস্ট। ওকে, আবার দেখো, যে সমাজতন্ত্রের বিপরীত হচ্ছে পুঁজিবাদ, তোমরা নিশ্চয়ই জানো, গণতন্ত্র বলে। আর উদারনীতিবাদের বিপরীত হচ্ছে কি? যে উদারনীতি। উদারনীতি মানে হচ্ছে যারা সবাইকে মানে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশ করতে দেয়। আমি তোমাদেরকে গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র এগুলো নিয়ে একটু বলি। গণতন্ত্র মানে হচ্ছে যেখানে ব্যক্তি মালিকানা। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র বা পুঁজিবাদ মানে হচ্ছে ব্যক্তি মালিকানা, এটা পুঁজিবাদ। তোমরা আবার বলবা গণতন্ত্র কি বললাম, তোমরা তো পাস করছো বাট বেসিক ক্লিয়ার না। হ্যাঁ, এখনো তোমরা অনেকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে, ইতে 2 দিন আগেই হচ্ছে ইকোনমিক্সের প্রথম অধ্যায় পড়ছে, ইদারে জিজ্ঞেস করলে পারে না। মানে এটা আমার খুবই দুঃখ হয়। আমি যখন হচ্ছে ইন্টারে পড়ছি তখন আমি পড়ছিলাম, এখন মনে আছে যে পুঁজিবাদ বা গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি। এটা হচ্ছে এটার বিপরীত। সমাজতন্ত্র হচ্ছে ধনতন্ত্রের বিপরীত। এখানে ব্যক্তি উৎপাদন করে, আর এখানে উৎপাদন করে রাষ্ট্র। এখানে ব্যক্তি মালিকানা, এটা রাষ্ট্রীয় মালিকানা। আবার রক্ষণশীল এবং হচ্ছে উদারনীতি। উদারনীতি মানে হচ্ছে যারা প্রত্যেকটা দেশের প্রবেশাধিকার দেয়, তারা হচ্ছে উদারনীতিতে বিশ্বাসী। আর যারা শুধুমাত্র নিজের দেশের বিষয়গুলো নিয়ে দেখাশোনা করে, তাদেরকে বলা হয় রক্ষণশীল। তাহলে রক্ষণশীল আর উদারনীতির ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারলাম। তাহলে রক্ষণশীল আর উদারনীতির ব্যাপারটা বোঝা গেল। তার মানে হচ্ছে যেখানে শুধুমাত্র একক মালিকানা থাকে সেটা হচ্ছে ধনতন্ত্র, মানে ব্যক্তি মালিকানা থাকে সেটা। আর উদারনীতির ক্ষেত্রে হচ্ছে কি, যে সবাইকে প্রবেশাধিকার দেয়, যে কোনো দেশের মানুষ এখানে যেতে পারে। যেমন আমরা এক সময় জানতাম যে তোমরা লাসা, লাসাকে কি বলো বলো তো? লাসা কোন দেশের রাজধানী? 2টা প্রশ্ন করলাম, এটাকে হচ্ছে কি বলে, লাসা কি নামে পরিচিত, আর এটা হচ্ছে লাসা কোন দেশের শহর, কোন দেশের রাজধানী। এটা এক সময় দেশ ছিল, বাট এখন দেশ না, এটা একটা দেশ, প্রদেশে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও ওই প্রদেশের রাজধানীর নাম বলে। স্যার লেকচার শিট দিবেন না? আরিফ, কোন ধরনের লেকচার শিট তুমি চাও? তোমাকে পুরো বই দিব বলছি যে। আবার লেকচার শিট কি? লেকচার শিট যারা দেয় এরা সবাই ধান্দাবাজ, এক কথায় ধান্দাবাজ। কেন আমি বলি, লেকচার শিট পরে তুমি ইউনিভার্সিটির যদি আশা করো, তাহলে তোমার ইউনিভার্সিটি পড়ার দরকার নাই। কারণ তুমি লেকচার শিট পরে ইউনিভার্সিটিতে চান্স পাবে কিভাবে? কারণ লেকচার শিটে তো সব না, এখানে কাটসাট করে সব বাদ দিয়ে দিছে, যাতে ওই সুপ্রিমেসি দেখায় আর কি, যে এই লেকচার শিটেই তুমি সব। হ্যাঁ, তিব্বত, ভেরি গুড। রায়ান বাইজিৎ তিব্বতের। উত্তর কোরিয়া কি রক্ষণশীল? অবশ্যই রক্ষণশীল উত্তর কোরিয়া। এবং তারা ঢুকতে দেন, এই যে কনসেপ্টটা বুঝতে পারছে, এখন বুঝতে পারছে।
হ্যাঁ কনসেপ্ট বুঝতে। এই যে দেখো তিব্বতে, এই যে তিব্বত এটাকে এক সময় নিষিদ্ধ শহর বলা হতো, কারণ তারা রক্ষণশীল ছিল। তারা মনে করে কি যে লাসা তো নিষিদ্ধ শহর, তিব্বতও নিষিদ্ধ দেশ, তো এক সময় তারা কি ছিল, রক্ষণশীল ছিল। মানে তারা মনে করে কি যে অন্য কালচারের মানুষ যদি তাদের দেশে প্রবেশ করে তাহলে কি হবে, যে অন্য দেশের মানুষ যদি তাদের কালচারে প্রবেশ করে তাহলে তাদের কালচারটা দূষিত হবে, মানে তাদের নিজস্ব সংস্কৃতি দূষিত হবে। ঠিক আছে, ওকে। চীনের একটি শহর এই গুগল করে বের করছে, মারি ফ্যাকেট করে গেল একদম, গুগল করে বের করছে। এবার হচ্ছে বিকল্প বিষয়টা নিয়ে। বিকল্পটা কি আসলে দেখো, এখানে বিকল্প না, বিসদৃশের দিকে যাব আমি। এখনো ইয়াতে আছে, আমরা সদৃশ শব্দ যুগলে আছি। তো বিসদৃশের দিকে যখন যাব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই যে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ, এটার সাথে সিকিউরিটি কাউন্সিল, তাহলে জাতিসংঘকে মানে পরিচালনা করে সিকিউরিটি কাউন্সিল। অন্যদিকে স্টেট পরিচালনা করে কে, এই যে স্টেট বা রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমরা জানি যে রাষ্ট্রের যে 3টি উপাদান আছে, সেখানে একটা হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, তো রাষ্ট্র আমাদের দেশের ক্ষেত্রে পরিচালিত হয় পার্লামেন্ট থেকে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পার্লামেন্টই হচ্ছে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার একটা চাবিকাঠি বা মূলমন্ত্র। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আমি ক্লাসে তাহলে বোঝা গেল। এরপরে আছে হচ্ছে তোমার সেলেস্টিয়া এবং সান, ওশানের সাথে দেখো এই যে সম্পর্কগুলো, এটার উপরে ভাসে, মানে এটা ওশানের উপরে কি ভাসে, এটা এই ধরনের প্রশ্নগুলো, মানে এই যে সরি, এটা হচ্ছে তোমার, এটার উত্তর হচ্ছে আকাশস্থ, মানে আকাশের মধ্যে সূর্য আর সমুদ্রের মধ্যে মূলত মিলিত হয় কি, আকাশের মধ্যে মিলিত হয় সূর্য, অন্যদিকে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে মিলিত হয় সি, মানে হচ্ছে সমুদ্র। ঠিক আছে, এটা হচ্ছে সাগর, ওশান তো সাগর সমুদ্র সি। ওকে, এবার আসি হচ্ছে তোমার যেটাকে আমরা মহাসাগর বলি আর কি। ওশান মানে মহাসাগর, আর সি মানে হচ্ছে কি সাগর, সমুদ্র। এরপরে বিকল্পতে চলে যায়। আমরা সদৃশগুলো দেখলাম, বিসদৃশের বিষয়টা দিয়ে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কি, যে সদৃশ শব্দ যুগল বের করার ক্ষেত্রে আমাদের আবার একটু আমি তোমাদেরকে ওটাতে নিয়ে যাই। প্রথমে আমার জানতে হবে কি, প্রথমে জানতে হবে আমার শব্দের অর্থ, সম্পর্ক। এরপরে আমার ইতিবাচক নেতিবাচক বিবেচনা করে এটা কি পজিটিভ রিলেশনশিপ বোঝাচ্ছে, নেগেটিভ রিলেশনশিপ বোঝাচ্ছে, নাকি অন্য কোনো ধরনের রিলেশনশিপ বোঝাচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো এখান থেকে। এবার আসি হচ্ছে তোমাদেরকে বলি যে এক্ষেত্রে আমরা কি করতে পারি। আমি একটা প্রশ্ন দেই, এখানে তোমাদের একটা প্রশ্ন লিখে দিই, কেমন? লাসার ধর্মযাজকরা বসবাস করতেন আর প্রকৃতির দুর্যোগপূর্ণ বিরূপাবহার কারণে নিষিদ্ধ শহর বলা হয় না। এটা যেমন কারণ, ঠিক একইভাবে তারা নিজস্ব সংস্কৃতি যাতে অপবিত্র না হয়, এটাও আর একটা গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই। প্রশ্নটা হচ্ছে দেখো, এখানে হুয়েল তোমরা চিনো কিনা দেখো, শব্দের অর্থ পারলে কিন্তু এটা ইজিলি বের করতে পারবা। মামাল, এটা হচ্ছে একটা ওয়ান ফেয়ার। আর একটা ফেয়ার হচ্ছে কি, যে তোমার সনেট। এই সনেটের সাথে অপশনে যদি আমি আবার দেই, অপশন 1 রেপটাইল, অপশন 2 ক্লাসিফাই, অপশন 3 পোয়েম, অপশন 4 নোবেল। এখান থেকে তোমরা এই জোড়া আর এই জোড়া, এখানে একটা প্রশ্নবোধক চিহ্নিত স্থান দিলাম আমি, হ্যাঁ, বের করো উত্তর কি হবে বলো দেখি, পারো কিনা। আপনি ঘুমে তাকাতে পারছেন না, চোখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি সব বুঝে যাও, এত তাড়াতাড়ি বুঝে গেলে কেমন হবে?
আমি খিদে লাগছে, অনেক খিদে লাগছে। হ্যাঁ স্যার, প্যাকেট করে কই পাঠাবেন? লাসাই পাঠাই দিব, লাসাই। ওই যে তিব্বতের মরুভূমি, তিব্বতের এই পাহাড় থেকে ফেলে দিব, ঠিক আছে? পয়েম, উপমা, পয়েম। তার মানে তোমরা এই যে দেখো, এটার অর্থ জানছো নাকি আন্দাজ উত্তর করতেছো বলো? এই দুইটার অর্থ কি বলো তো? হোয়েলের অর্থ কি আর মামালের অর্থ কি? এই হোয়েলের অর্থ কি? না ভাইয়া, জেনে আনসার করেছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। রায়ান বাইজিদ বলতেছে জেনে আনসার করছে, তার মানে পড়তেছে সে ভালো মতোই। আমরাও আশা করি যে তোমরা ভালো করে পড়ো, আন্দাজে উত্তর করবে না, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দেই। আরেকটা প্রশ্ন হচ্ছে রেক্টু, রেক্টু ভার্সু, রেক্টু ভার্সু অন্যদিকে রোফ। এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন আসে, বুঝছো? এগুলা অবহেলা করে যদি ফেলে রাখো তাহলে মারা খাইতে হবে, বুঝছো? এটা হচ্ছে ফ্লোর। আচ্ছা দাঁড়াও, এটা দিচ্ছি না, এটা উত্তর লিখে ফেলছি তোমাদেরকে। এটা দেখো, এটা দেখো, ভ্যাকসিন। ভ্যাকসিন যদি প্রিভেন্ট করে তাহলে আমার অ্যান্টিডট কি করে? অ্যান্টিডট। যেহেতু অপশন আছে, তোমরা খুব সহজে উত্তর বের করতে পারবা যদি তুমি শব্দের অর্থ জানো। আমার বের করতে হবে যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কাউন্টারেক্ট, কাউন্টারেক্ট, কাউন্টারেক্ট। এরপরে আমার আছে হচ্ছে তোমার কোয়ারি, কোয়ারি। এরপরে আছে আমার কিউর, এরপরে আমার আছে রেক্টু। উত্তর কোনটা হবে? কোনটা উত্তর হবে বলো দেখি, পারো কিনা। মামালের অর্থ হচ্ছে স্তন্যপায়ী। আচ্ছা, ভেরি গুড, ওকে। আর সনেট যেহেতু এক ধরনের পয়েম, ওকে। অলরেডি আমি দেখছি মার্জিয়া সুলতানা নাইমা উপমা হিল বলছে। হিল মানে কি? শার্ক। আচ্ছা, মামাল, মামাল বলতে এখানে বুঝাইছে, দেখো এই যে প্রশ্নটা তোমরা বুঝো নাই কিন্তু উত্তর করছো ঠিকই। হ্যাঁ, প্রশ্নটা তোমরা বুঝো নাই বাবুরা, বুঝো নাই, বুঝো নাই। এই যে মামাল, হোয়েল যেটা দেখো, এই যে মামাল যদি, হোয়েল যদি মামাল হয়, এই যে হোয়েল মানে হচ্ছে কি, যে তিমি, এটা তিমি স্তন্যপায়ী। তাহলে সনেট কি? সনেট মানে হচ্ছে তোমরা এই যে তোমার সনেট, তোমরা কার তোমরা মধুসূদনের সনেট পড়ছো না? এই সনেট মানে কি? সনেট এক ধরনের পয়েম না? তো হুয়েল যদি স্তন্যপায়ী হয়, সনেট পয়েম তো, এটাই উত্তর। হ্যাঁ, এখানে সম্পর্কটা কোন জায়গায়, যে হুয়েল কি? স্তন্যপায়ী। তাহলে সনেট কি? সনেট হচ্ছে পয়েম, বুঝছো? আচ্ছা, এখানে অনেকে কিউর লিখেছে, কিউর লিখেছে, কিউর লিখেছে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করেছে, ভুল করেছে। একজন সঠিক উত্তর দিয়েছে আমাদের বৃষ্টি, ভেরি গুড বৃষ্টি, বৃষ্টি ভেরি গুড। মধুসূদন দত্ত, হ্যাঁ মাইকেল মধুসূদন, মধুদার কি, হ্যাঁ। সনেট 14পদী কবিতা, অর্থাৎ 14 লাইনের যে কবিতা, সেই 14 লাইনের কবিতা হচ্ছে সনেট। আর মামাল মানে হচ্ছে স্তন্যপায়ী, এটা নিশ্চয়ই তোমরা জানার কথা। এবার আমরা চলে যাই যে যেটা আমরা পরবর্তী আলোচনায় যাব আর কি। এটা
প্রদত্ত বিকল্প সমূহ হতে বিসদৃশ শব্দটি বের করো। এই যে বিকল্প শব্দ বলতেছে, বিকল্প শব্দ মানে হচ্ছে এখানে তিনটা শব্দই একই রকম। মনে রাখতে হবে ইন্টারনেট প্রবলেম, এটা তোমার প্রবলেম করতেছে, আমার এখানে না, ঠিক আছে? তোমার এখানে ইন্টারনেট প্রবলেম আছে। এখানে হচ্ছে তিনটা শব্দ থাকবে, তিনটা হচ্ছে দেখতে জরিনা, হ্যাঁ মানে চারটাই দেখতে জরিনার মতো, কিন্তু একটা সকিনা আছে এইখান থেকে, সকিনাকে বের করতে হবে। এখন এটার কাজ করার জন্য তোমাকে আগে অর্থ জানতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে মানে এমন তিনটে শব্দ যেগুলো দেখবা যে কাছাকাছি মিন করে, শব্দের অর্থ কাছাকাছি মিন করে, এবং কাছাকাছি মিন করে বাট সিমিলার না, দে আর নট সিমিলার। কাছাকাছি কি করে? মিন করে। তার মানে তোমার কাছে মনে হইবে যে মানে চারোটাই মনে হয় একই একই রকম, অথবা তোমার কাছে মনে হবে দুইটা মনে হয় না, এরকম না। তাহলে এক্ষেত্রে গিয়ে তুমি কি করবা? যেমন ধরো এখানে সম্পর্কগুলোর মানে বিসদৃশ্য করার ক্ষেত্রে দেখো, এই যে দেখো, যেমন এখানে বলছে যে চা এবং চিনি, এটা বাংলায়, গাড়ি এবং তেল এবং গাড়ি, কলম এবং পেন্সিল, অন্যদিকে বিদ্যুৎ এবং ইঞ্জিন। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? কলম এবং পেন্সিল, বিদ্যুৎ এবং ইঞ্জিন, অন্যদিকে চা এবং চিনি। এই যে কলম এবং পেন্সিল, দেখো চা দিয়ে মানে চিনি দিয়ে চা বানানো হয়, গাড়ির তেল দিয়ে গাড়ি চালানো হয়, বিদ্যুৎ দিয়ে ইঞ্জিন ঘোরানো হয়, কিন্তু কলম দিয়ে কি পেন্সিল বানানো হয়? পেন্সিল দিয়ে কি কলম করা হয়? তাহলে দেখো যে একটা আরেকটাকে চালাচ্ছে এখানে, কিন্তু এটা ভিন্ন রকম মিন করতেছে। এইটাই হচ্ছে জরিনা, এই বাকি তিনটা হচ্ছে সকিনা। এই যে দেখো যে চিনি এবং চা, তা এখন যদি ইংলিশে আসতো একটা বর্ন, তারপরে এগ্রিয়েবল, ডিফিকাল্ট, ইরিটেবল। এখন তুমি যদি এটার উত্তর করতে চাও, তুমি নিজেই বলো যে তোমার কি পরিমাণ ওয়ার্ড স্টক জানা থাকা দরকার। এখন তোমার কাজ কি হবে তাহলে? এই ক্ষেত্রে যেহেতু প্রতি বছর মানে এমন কোনো ইয়ার নাই এখান থেকে প্রশ্ন হয় না, সুতরাং যেহেতু প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়, তোমার কাজ হবে বেশি বেশি করে শব্দের অর্থ জেনে নেওয়া, বেশি বেশি করে কি জেনে নেওয়া, যে ইংরেজি শব্দের অর্থ জেনে নেওয়া, প্র্যাকটিস করা, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করা। বাংলা ইংরেজি পড়তেছো, সেখানে এক ধরনের সিনোনিম অ্যান্টোনিমস, বাট আইকিউর জন্য সিনোনিম অ্যান্টোনিমস বা শব্দের অর্থ কিন্তু আলাদা। তো কঠিন হবে না, বাট হচ্ছে তুমি প্র্যাকটিস করলে এগুলো পারবা। দুইটা জায়গা থেকে তুমি প্র্যাকটিস করবা, একটা হচ্ছে তোমার যে বইটা আছে ইংলিশের, সেটা যে বইই হোক, ইংলিশে আসছে এরকম আইকিউ পার্ট তোমার বইয়ে যদি থাকে, মানে ইংলিশ যে বইটা কিনছো সেখানে আইকিউ পার্ট যদি থাকে, অথবা মেন্টাল এবিলিটি, অথবা হচ্ছে বিশ্লেষণ দক্ষতা, যেটাই থাকে, হ্যাঁ ওইটা, ওই অংশটা তুমি পড়বা। আর একটা অংশ তুমি পড়বা যে তোমার যেই ফাইলটা আমি দিব, ঠিক আছে, ওইটা তোমরা পড়বা। আমি ড্রিল অনুযায়ী দিব, টপিক অনুযায়ী দিব, সেই টপিকগুলো পড়লে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবং যেই বইটা আমি দিব, যে বইটা আমি পড়েছি ব্যক্তিগতভাবে, আমি মনে করি ভালো বই, এবং ওই রকম বই সচরাচর বাজারে তেমন একটা নাই, হ্যাঁ সেই বইটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে গেল। এরপরে আসি হচ্ছে আমাদের, হ্যাঁ দেখো একটু খেয়াল করো, এই যে ইনভেস্টিগেশন, এই প্রশ্নটা দেখো, ইনভেস্টিগেশন মানে হচ্ছে কি তদন্ত বা অনুসন্ধান। এরপরে আছে কি যে তোমার অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি? যে অ্যানালাইসিস মানে হচ্ছে, এখানে অ্যানালাইসিস বানানটা একটু মনে হয় ভুল হয়ে গেছে, হ্যাঁ এটার মানেও কিন্তু কি করা, তদন্ত করা বা অনুসন্ধান করা। হ্যালো দাদা বলেন। হ্যাঁ দাদা, ইংলিশ টিচার আমার কাছে আসলে ইংলিশ টিচারে হুম কি বিজ্ঞান? ও আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ এখন আমাদের এখানে যারা আছে ওনারা তো ইন্টারের নেয়, ওনারা তো এস লেভেলের নেয় না, এটা একটা সমস্যা। হ্যাঁ বুঝছি। আপনারা, আমি দেখি জানাবো আপনাকে যদি আমি একটা ক্লাস আছে তো এখন। হ্যাঁ
ওকে সরি, একটু সরি, আমি দুঃখিত। এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে যে তোমার অ্যানালাইসিস আর কি, অর্থাৎ এটার মানেও কি যে তোমার অনুসন্ধান করা বা রিসার্চ করা কাইন্ড অফ। আর সার্চ মানে তো খুঁজে, এটা নিশ্চয়ই বুঝতেছো, বুঝছো উত্তর বাকিটা, এটা উত্তর দেওয়াই আছে। তারপর আমি তোমাদেরকে বললাম কেন, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। এবার আরেকটা প্রশ্ন দেখো, লজিক্যাল, অবজেক্টিভ, ইগনোরেন্ট, রেশনাল। দেখো লজিক্যাল রেশনাল এই দুইটা মিলতেছে, তার মানে নিশ্চয়ই লজিক্যাল রেশনালের সাথে সম্পর্কযুক্ত কোন একটা আসবে, সেটা হচ্ছে কি ইগনোরেন্ট। অর্থাৎ এখানে দেখো যৌক্তিক, যুক্তিবাদী। আর অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, এখানে অবজেক্টিভ মানে উদ্দেশ্য, ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ। তাহলে কোন একটা ওই যে আমরা বলি না যে সে খুবই অবজেক্টিভ, সে খুবই রেশনাল, সে খুবই লজিক্যাল, এই যে কথাগুলো, এগুলো দিয়ে আসলে কি বোঝায় যে একটা মানুষকে সে যুক্তি সম্পন্ন, সে অবজেক্টিভ মানে চিন্তা করে, সে রেশনাল চিন্তা করে, এটা বোঝায়। তাহলে কি প্রত্যেকটা মানুষের তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? এই উদ্দেশ্যটাই হচ্ছে লজিক্যাল এবং রেশনাল। তো বাদ পড়ছে কোনটা, সেটা হচ্ছে যে ইগনোরেন্ট বা অজ্ঞতা। যেটা অজ্ঞতা নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে সক্রেটিস কি বলছে, বলছে যে আমরা যে খারাপ কাজ করি এটার পিছনে কি অজ্ঞতাই মূল কারণ। আমরা যে খারাপ কাজ করি সেটার পিছনে কি অজ্ঞতাই হচ্ছে মূল কারণ। ঠিক আছে, উত্তর দেখে নিচ্ছে। আর আচ্ছা সমস্যা নেই, উত্তর না দেখলেও সমস্যা নেই, উত্তর এখানে ছিল যদিও বা। এরপরে তাহলে দেখো আমি একটা প্রশ্ন তোমাদেরকে লিখে দেই, যে প্রশ্নটা তোমরা উত্তর করবা। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন। তাহলে আমাদের যেটা বললাম একটু আগে, যেটা বললাম যে বিসদৃশ যদি আসে, সেক্ষেত্রে আমাকে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আমার বিসদৃশ অর্থ জানতে হবে। কি জানতে হবে? আমার অর্থ জানতে হবে, মানে যেগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডের অর্থ জানতে হবে, এক। দ্বিতীয়ত এই ওয়ার্ডের যে অর্থ আমি জানলাম সেই ওয়ার্ডগুলোর বাকি ওয়ার্ডগুলোর অর্থ আমাকে জেনে নিতে হবে এবং সম্পর্ক দেখতে হবে যে আসলে কিরকম সম্পর্ক, অর্থাৎ এগুলোর মিলতেছে কিনা, এটা কি বিপরীত অর্থ মিন করতেছে নাকি সদৃশ অর্থ মিন করতেছে, সেটা দেখতে হবে। আর একটা বিষয় আমি তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে বাদ দেওয়া। ধরো এটা প্রশ্ন, এটা কি প্রশ্ন, অপশন আছে চারটা। অপশন কয়টা আছে? চারটা আছে। আমি এখান থেকে বাদ দিব। ধরো প্রশ্নটা আমি পড়ে গেলাম, আমার পরে যাওয়ার পরে মনে হচ্ছে এটা খুবই ইলজিক্যাল প্রশ্ন, মানে অপশন কেটে দিলাম, ইলজিক্যাল অপশন কেটে দিলাম। আরেকটা অপশন মনে হচ্ছে কাছাকাছি, আরেকটা অপশন আমি দেখলাম সেখানেও সেটাও কাছাকাছি। আবার আমি দুইটাকে বিবেচনা করব, যে দুইটার মধ্যে যেটাকে আমার সবচেয়ে লজিক্যাল মনে হয় দেন সেটাকে আমি উত্তর হিসেবে বেছে নিব, বাকিটা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে বাদ দেওয়ার কালচার, মানে বাদ দেওয়ার নিয়ম আর কি। এটা আমরা এইভাবেই হচ্ছে বাদ দিয়ে থাকি, বা হচ্ছে এইভাবেই আমরা অপশন থেকে মুছে দেই। তো এক নম্বরে বলছে হচ্ছে মার্সি, ক মার্সি। খ হচ্ছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স। গ হচ্ছে ট্যালেন্ট। ঘ হচ্ছে উইট। এটার অর্থ তোমরা এগুলোর অর্থ জানলেও এই উইটের অর্থ তুমি নাও জানতে পারো, জানলে কিন্তু উত্তর সহজ। স্যার অ্যানুয়াল এক্সামে কি ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হইতে পারে? না, একদমই হবে না। এটা ফেব্রুয়ারি মার্চের পরে হবে, মার্চের পরে, পাবলিক শেষ হওয়ার পরে। আচ্ছা, পাবলিক শেষ হওয়ার আগেই এনইউর ডেট। আচ্ছা ঠিক আছে, এনইউর ডেট যদি দিয়েও দেয়, এনইউর এক্সাম হয়তো পরে হইতে পারে, ফর্ম তোলার জন্য ডেট দিতে পারে, মানে ফর্ম তুলবা বা পরীক্ষার ফর্মের জন্য তোমার কি ডেট দিয়ে দিতে পারে। আমি জানি না, আমি এখনো দেখিনি। ভাইয়া সিইউর এক্সাম কবে হবে? এটা ডেট দিছে না, তোমরা কি খবর নাও নাই নাকি? হ্যাঁ ও বাবুরা, তোমরা খবর না নিলে কেমন হবে? আমি তোমাদের ইয়ে দিব, হ্যাঁ তোমাদেরকে আজকে পরীক্ষার ইয়েগুলো দিব। এটা বলো এলে আইরা। আচ্ছা উইট, বুদ্ধি। আচ্ছা উইটের অর্থ জানছে,
আমার উপমা। অন্যদিকে আরিফুল ইসলাম নাইম বলছে মার্সি, মিকি মনি বলছে মার্সি। উত্তর হচ্ছে মার্সি। জাস্ট বিকজ অফ মার্সি মানে হচ্ছে দয়া। হ্যাঁ, মার্সি মানে কি? দয়া। গুনাহ করছি যেইছি 25 বেশ হইলাম। আচ্ছা, সাইরা রহমান গুনাহ করছে কেন বাবু? কিসের গুনাহ? ডেট দিছে, পরীক্ষা দিবা, এটাই তো নিয়ম। হ্যাঁ, তোমার জন্য যেরকম সবার জন্য একই রকম। তোমার সাথে কি আমি কম্পিটিশন করব? হ্যাঁ, তোমাদের সিনিয়র যারা কম্পিটিশন করবে এরা তোমাদের চেয়েও আরো বেশি মানে কাঁচা আর কি, বেসিক নাই একদম। এখন যারা আসতেছে এদের অবস্থা আরো বেশি খারাপ। মার্সি মানে করুণা বা দয়া। হ্যাঁ, তার মানে কি বুঝতে পারলা? বুঝতে পারলা যে ভালো করে ওয়ার্ড না জানলে এখান থেকে উত্তর করা যাবে না বাবু, বুঝছো? আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দেই আজকে। সেটা হচ্ছে মানে ওই যে সম্পর্ক নির্ণয়টা আর কি, সম্পর্ক নির্ণয়টা যা রাখছেন আমাদের তকদিরে, অবশ্যই সেটাই সৃষ্টিকর্তা যা রাখছেন সেটা অবশ্যই তোমাদের ভালোর জন্য রাখছেন। এবার আমি রিলেশন নির্ণয়ের যে ইয়াটা আছে 1 নাম্বার আসে। তোমাদের প্রতি বছরই যেখান থেকে একটা নাম্বার আসেই প্রতি বছর, মানে বাদ দেয় না। সেরকম হচ্ছে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে সম্পর্ক থেকে। হ্যাঁ, সম্পর্ক থেকে আমি আর তোমাদেরকে বলতেছি না, সম্পর্ক থেকে। সম্পর্ক নির্ণয়ের কয়েকটা জিনিস আমি তোমাদেরকে ট্রিক্স বলি। প্রথমত হচ্ছে তুমি মেয়েদেরকে চিহ্নিত করবা মাইনাস দিয়ে, ছেলেদেরকে চিহ্নিত করবা প্লাস দিয়ে। মানে আমি কি পড়াচ্ছি এখন? তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে ট্রিক্স। কিসের ট্রিক্স? সম্পর্ক নির্ণয়ের। আজকে বলে দিচ্ছি, এরপর থেকে তুমি যত সম্পর্কের ম্যাথ আসুক না, মানে ইকুয়েশন আসুক না কেন, তুমি সব পারবা। তাহলে কি বললাম? বললাম যে আজকে যে নিয়মটা আমি তোমাদেরকে শেখাবো সেই নিয়মটা যদি তোমরা ভালোভাবে আত্মস্থ করো তাহলে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো ধরনের বাধা থাকবে না। তাহলে আসো সম্পর্ক নির্ণয়ের ইকুয়েশনটা আমরা জেনে নেই। তাহলে সম্পর্ক নির্ণয়ের প্রথমে কিছু বেসিক ধারণা আমরা জেনে রাখি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইনাস সাইন। অর্থাৎ কোনো মহিলা বা নারী, মা, বোন বা হচ্ছে স্ত্রী যদি বলে তাহলে আমরা ওই সংখ্যার সাথে, ধরো এ হয় অমুকের স্ত্রী, তাহলে এ এরকম আমরা মাইনাস ব্যবহার করবো, মাইনাস সাইন ব্যবহার করবো। তাহলে যদি বলে বি হয় অমুকের ভাই, তাহলে এ এর ভাই, তাহলে বি এর ক্ষেত্রে আমরা এই যে বি এর ক্ষেত্রে প্লাস সাইন ব্যবহার করব, এই যে প্লাস সাইন আমরা ব্যবহার করব। তাহলে আমাদের পুরুষদের জন্য আমরা প্লাস সাইন ব্যবহার করব, মহিলাদের জন্য মাইনাস সাইন। আর ভাই বোনের সম্পর্কটা কিভাবে আমরা ডিটেক্ট করব? দেখো, ভাই বোনের সম্পর্ক হলে আমরা এক লাইনে লিখব, একটা লাইনে। ধরো এ বি এর কি ভাই, তাহলে এ বি এর ভাই, তাহলে বি কি আমরা জানি না, তাহলে এ হচ্ছে কি বি এর ভাই, তাহলে বি হচ্ছে এ হচ্ছে একজন ছেলে মানুষ, তাহলে বি এর সম্পর্কে আমরা জানি না। আবার বলতে পারে বি সি এর বোন, তাহলে আমরা বি পেয়ে গেলাম, বি হচ্ছে একজন মেয়ে, বি হচ্ছে একজন কি মেয়ে, তাহলে সি কি সেটা আমরা এখনো জানি না। তো এইভাবেই হচ্ছে আমরা ইকুয়েশনগুলো বের করব একটা লাইনে। এখন যদি বলে যে তোমার ই হচ্ছে বি এর বাবা, তাহলে ই হচ্ছে বি এর কি বাবা, তাহলে আমরা ই এর ক্ষেত্রে কি ব্যবহার করব? যেহেতু পুরুষ মানুষ প্লাস ব্যবহার করব। আবার যদি বলে যে তোমার এফ হচ্ছে সি এর মা, তাহলে আমরা এটাও একটা লাইনে রাখবো। অর্থাৎ ওনাদের সিনিয়র সিটিজেন যারা আছে, ওনাদের বয়সে বড় যারা আছে, তাদেরকে আমরা একটা লাইনে রাখবো। তাহলে আমরা বলতেছি কি এফ হচ্ছে সি এর মা, তাহলে এফ হচ্ছে সি এর মা, তাহলে এফ হচ্ছে একজন মহিলা। তাহলে দেখো, যদি এরা পরস্পর ভাই বোন হয় তাহলে এদের সাথে মানে এনারা কারা? এনারা হচ্ছে পরস্পর কি, যদি আবার জিজ্ঞেস করে ই এর সাথে এফ এর সম্পর্ক কি, তাহলে এরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। যখন হাজবেন্ড ওয়াইফ বলবে তখন আমরা বড় একটা প্লাস সাইন দিয়ে দিব, মানে বড় একটা প্লাস সাইন দিব। অথবা আমরা এইভাবে ইকুয়েশনটাকে লিখবো, সেটা হচ্ছে কি যে এরা পরস্পর হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, তো আমরা প্লাস সাইন দিয়ে খুব সহজে মনে রাখতে পারি, যদিও বা এইভাবে আমরা লিখছি। আর এদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা আমরা এইভাবে ঢেউর মাধ্যমে লিখতে পারি। আবার যদি বলে যে মানে এর সাথে তোমার জি এর সম্পর্ক হচ্ছে কি, যে তোমার দাদা নাতির সম্পর্ক, তাহলে হচ্ছে জি হচ্ছে একজন দাদা
তাহলে এ এর সাথে সম্পর্ক হচ্ছে যে জি হচ্ছে দাদা, হ্যাঁ, তাহলে পুরুষ মানুষ, তাহলে জি এর সাথে এর সম্পর্ক হচ্ছে এ হচ্ছে একজন নাতি। তো খুব ইজিলি আমরা সম্পর্কের ইকুয়েশনগুলো এইভাবে আমরা সলভ করতে পারি, বুঝতে পারছো? তাহলে আমি যে বুঝাচ্ছি ব্যাপারটা বুঝতেছো? তাহলে এখানে আমাদের এখানে বিশেষ করে আমরা মেয়েরা টাকা বেশি খরচ করি তাই মাইনাস, হ্যাঁ একদমই তাই, মেয়েরা ইনকামের চেয়ে খরচ করে বেশি, হ্যাঁ। ওই যে মেয়েরা হচ্ছে রাষ্ট্র ওই যে যেমন ব্যয় বুঝে আয় করে, অর্থাৎ তাদের যত টাকা লাগবে সেটার উপর ভিত্তি করে, মানে যত টাকা লাগবে সেটার উপর ভিত্তি করে ডিমান্ড দেয় যে আমার এত টাকা লাগবে। তারা কয় টাকা ইনকাম করে সেটার উপর ভিত্তি করে কিন্তু খরচ করে না, যদিও আমার ছোট বোন নাই, তারপরেও এমনি বললাম আর কি, হ্যাঁ। তো এখন আসি আমরা তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে, যেটা নারীদের ক্ষেত্রে, এটা আমরা ম্যাথ সলভ করি, ঠিক আছে? আরেকবার বুঝাই বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাই বলি, ব্যাপারটা খুব সিম্পল। তাহলে আমরা পুরুষদের ক্ষেত্রে প্লাস সাইন ইউজ করব, নারীদের ক্ষেত্রে মাইনাস সাইন ইউজ করব। আর পরস্পর ভাই বোন হইলে সবাইকে এক লাইনে রাখবো। আর যদি বাবা হয় তাহলে বাবা মা হয় তাদেরকে আরেক লাইনে রাখবো। আর যদি দাদা হয় তাহলে তাদের উপরে রাখবো। মানে আমরা যখন হচ্ছে পড়বো তখন আমরা খুব ইজিলি এইভাবে মানে লাইন করে আমরা, তাহলে এরা হচ্ছে থার্ড জেনারেশন, হ্যাঁ, থার্ড জি, এরা হচ্ছে সেকেন্ড জি, হ্যাঁ, সেকেন্ড জেনারেশন, এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তাহলে দেখো এখানে ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে ওই দাদাদের কথা বলছে, এখানে যদি দাদার দাদা থাকে তাও কিন্তু নির্ণয় করা যাবে, এটা পসিবল, আসলে এই ইকুয়েশনের মাধ্যমে পসিবল, তুমি যে কোনো রিলেশন নির্ণয় করতে পারবা, হ্যাঁ। তাহলে দেখো আমি একটা ইকুয়েশন দেই, হ্যাঁ, ইকুয়েশন দেওয়ার মাধ্যমে আমরা খুব ইজিলি এটা নির্ণয় করব। তাহলে প্রশ্নটা হচ্ছে এ বি এর পুত্র, এ বি এর পুত্র আমরা লিখলাম। এরপরে বলছে কি সি ডি এর কন্যা, সি ডি এর কন্যা। এরপরে হচ্ছে ডি বি এর কন্যা, ডি বি এর কন্যা, হ্যাঁ, ডি বি এর কন্যা, এটাও আমরা লিখলাম, ঠিক আছে? এটা ইকুয়েশনটা আমাদের অফ করে দিতে হবে, প্রত্যেকটা ডায়রি থাকবে। এরপর বলছে কি সি এ এর কি, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে আমার এখানে ছেলেরা আমরা প্লাস দিব, আর মেয়েদের ক্ষেত্রে মাইনাস দিব, আর ভাই বোনদের ক্ষেত্রে আমরা এক লাইনে রাখবো, মা বাবাকে রাখবো হচ্ছে আরেক লাইনে, দাদা দাদি থাকলে তাদেরকে আমরা আরেক লাইনে রাখবো। খুব সিম্পল ভাবে আমরা তাহলে এখন ইকুয়েশনটা করে ফেলি। আমি ইকুয়েশনটা তোমাদেরকে এখন করে দেখাই। প্রথমে আসছে হচ্ছে এ বি এর পুত্র, তাহলে এ হচ্ছে বি এর পুত্র, তার মানে এ হচ্ছে সন্তান, পুত্র বলছে না প্লাস, তাহলে কার পুত্র? ওই যে বি এর পুত্র, তাহলে বি হচ্ছে একজন মানে কি যে বি এর পুত্র, তাহলে বি কোন মানে বি কি মহিলা না ছেলে এটা আমরা জানি না, তাহলে যে তোমার সন্তান হচ্ছে এ, এবং এ হচ্ছে কার সন্তান? বি এর সন্তান। এরপর বলছে সি ডি এর কন্যা, হ্যাঁ, সি ডি এর কন্যা বলতেছে, সি ডি এর কন্যা বলছে, এবং ডি বি এর কন্যা। তাহলে দেখো সি ডি এর কন্যা, সি হচ্ছে এই যে দেখো সি, এই দুটো আমাদের একসাথে পড়তে হবে, কারণ হচ্ছে নইলে আমরা ইকুয়েশনটা বের করতে পারবো না। বলছে কি সি ডি এর কন্যা, তাহলে সি কার কন্যা? ডি এর কন্যা। আমরা আবার ডি বি এর কন্যা, তাহলে বি এর কন্যাকে আগে এটা আমাদের লিখে ফেলতে হবে, এই জিনিসটা লিখে ফেলতে হবে, তাহলে আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে ডি বি এর কন্যা, তাহলে ডি বি এর কন্যা, তাহলে ডি হচ্ছে বি এর কন্যা। এবার বলছে কি সি ডি এর কন্যা, তাহলে সি আবার ডি এর কন্যা, তাহলে দেখো এখানে আসি সি কন্যা, কারণ সি হচ্ছে আরেকটা জেনারেশন, মানে আই মিন বুঝাচ্ছি যে বি এর কন্যা হচ্ছে ডি, হ্যাঁ, বি এর কন্যা হচ্ছে কে? ডি, আর অন্যদিকে ডি এর কন্যা হচ্ছে সি, তাহলে দেখো সি ডি এর কন্যা বলছে না, হ্যাঁ, তার মানে মহিলা, এই ডি মহিলা একজন। এরপরে সি এর কি হয়, এই যে দেখো সি এর কি, তাহলে সি এর সম্পর্ক কি? তাহলে এই যদি বি এর কন্যা যদি এটা হয়, এটা ছেলে, তাহলে এরা পরস্পর কি ভাই বোন না? এরা পরস্পর কি ভাই বোন, তাহলে এই বোনের মেয়ে হবে না? এইটা বোনের মেয়ে তো নাকি? বোনের মেয়ে। দেখো এই যে বোন, এটা আমি বুঝলাম কিভাবে, এটা মাইনাস চিহ্ন থেকে, এই যে বোনের মেয়ে, তাহলে ভাগ্নি, উত্তর হচ্ছে কি ভাগ্নি,
ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা আবার বলতেছি, এটা বুঝছো কিনা? মামা, এই মামা, হ্যাঁ বাগ্নি। এখানে প্রশ্ন করছে কি, সি এর কি বলছে, যে মানে এটা উল্টা বলছে, যে সি এর কি, এ সি এর কি জিজ্ঞেস করে নাই। যদি জিজ্ঞেস করতো এ সি এর কি, তাহলে আমরা মামা বলতাম, বাট উত্তর হচ্ছে ভাগ্নি। ভাতিজা বলে, এ মিকিমণি মারি একদম বস্তা ভরে ফেলবো। হ্যাঁ, ভাতিজা কোত্থেকে আসছে এখানে? বোন না, এরা পরস্পর ভাই বোন না? ভাই বোন হলে কিভাবে হয় যে বোনের সন্তানরা কি ভাতিজি হয়? এ ভাতিজি কারা, ভাগ্নি কারা, এগুলোই তো শিখাইতে হবে দেখি এখন। হ্যাঁ, বি ইলেকট্রন নিরপেক্ষ। আচ্ছা এ দেখে এ হচ্ছে নানা আর কি। হ্যাঁ, বি ইলেকট্রন নিরপেক্ষ। হ্যাঁ, নানা না নাতি এটা বোঝা যায় নাই, ঠিক আছে? নানা না নাতি এটা, সরি নানা না নানি এটা বোঝা যায় নাই, ঠিক আছে? কিন্তু এদের সন্তান এরা, এটা বোঝা গেছে। আচ্ছা এটা আমরা বুঝলাম। আচ্ছা একজন বললো যে বুঝে নাই। আচ্ছা ভাতিজি আর ভাগ্নি কারা? ভাইয়ের ছেলে মেয়েকে বলি আমরা ভাতিজি, আর বোনের ছেলে মেয়েকে বলি ভাগ্নি। আমরা আরেকটা ইকুয়েশন সেরকম দেখবো এবং তোমাদেরকে করতে দিব, দেখি তোমরা পারো কিনা। খাতা নাও, সময় 40 সেকেন্ড, কারণ তোমাদের 40 সেকেন্ডের উপরে সময় দেওয়া মানে একটা যথারীতি তোমাদের সাথে অন্যায়, কারণ তোমরা 40 সেকেন্ডের উপরে সময় পাবে না, ঠিক আছে? আচ্ছা বললো যে একজন পুরুষ, প্রশ্নটা হচ্ছে এরকম, একজন পুরুষ একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন কি বললেন? তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো, তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে ব্যাপারটা কি হইল, যে এখানে একজন পুরুষ একজন মহিলার দিকে, মানে মহিলার দিকে ইঙ্গিত করে বললেন। হ্যাঁ এটাই তো, হ্যাঁ একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। দেখো একজন পুরুষ, ধরো আমরা এ হিসেবে ধরলাম ওনাকে, পুরুষ তো, একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, মানে একজন মহিলাকে মানে দেখিয়ে বলতেছে যে তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো, তার বাবা, তাহলে একমাত্র একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, তাহলে একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন যে তার বাবা, তাহলে দেখো একজন মহিলা, তাহলে আমরা ধরলাম মহিলা হচ্ছে বি, ইঙ্গিত করে বললেন তার বাবা, তাহলে মহিলার বাবা ধরো আমরা সি প্লাস আমার বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো যে একমাত্র পুত্র, তাহলে সি এর বাবা ধরো আমরা ডি, হ্যাঁ একমাত্র পুত্র। এখন কথা হচ্ছে যে পুরুষটি মহিলাটির কি হন? পুরুষটি অর্থাৎ পুরুষটির বাবার একমাত্র পুত্র হলো পুরুষটি, অর্থাৎ হচ্ছে এই যে দেখো, যে তার মানে মহিলার দিকে ইঙ্গিত করে বললেন তার বাবা আমার বাবা, মানে তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। এই যে কথাটা বললো, এটা তোমাদের কাছে মানে মনে হতে পারে যে তার বাবা আমার বাবার, এখানে গোবিন্দ্র একটা পড়ে নাই। আবার বলতেছি, একজন পুরুষ একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, এখানে একজন মহিলার দিকে এই কথাটাও উঠে নাই আমার, এখানে মহিলার দিকে বানালে ভুল হয়ে যাচ্ছে, দিকে ইঙ্গিত করে বললেন তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো, একজন পুরুষ একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন তার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো, আমার বাবার একমাত্র পুত্র বলছে। তাহলে ধরো এই লোকটার এর বাবা কে? আমার বাবার একমাত্র পুত্র। তাহলে মহিলাটার দিকে ইঙ্গিত করে বললেন যে তার বাবা, এই মহিলার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে এই যে এই এর সাথে, মানে এর সাথে সি এর সম্পর্ক কি? এরা পরস্পর কি ভাই হবে না? এরা পরস্পর কি হবে? ভাই হবে। তাহলে একমাত্র যদি পুত্র হয় তাহলে ওনার কি দুইটা ছেলে হবে? ডি এর তো দুইটা ছেলে হবে না, দুইয়ের ছেলে হবে একটা। তাহলে এই ছেলেটা
এটাই সি। তার মানে মহিলার সাথে এই বাবার সম্পর্ক হচ্ছে, এই মহিলাটা কে, মহিলাটা হচ্ছে ওই লোকটার মেয়ে। তার মানে মহিলাটার বাবাই নিজেই বলছে যে আমি ওর দাদার একমাত্র ছেলে। বুঝতে পারছো কিনা? তার মানে মহিলাটার বাবাই ওই কথাটা বলছে, মানে তার বাবা আমার বাবার একমাত্র পুত্র, মানে হচ্ছে তার দাদাকে বোঝাচ্ছে, এবং দাদার একমাত্র ছেলে হচ্ছে সে নিজেই। অর্থাৎ লোকটার একটাই মেয়ে আছে, ওই মেয়েটাকেই ইঙ্গিত করে দেখিয়ে এই কথাটা বলেছেন মহিলাটা। হ্যাঁ, ফুফু কেন হবে? আচ্ছা শুরু থেকে আবার বলতেছি। এগুলো তোমরা যদি না বুঝো তাহলে তোমরা আবার দেখতে পারো। আমি তোমাদেরকে আবার শুরু থেকে বলি, কেমন? শুরু থেকে বলি, আমি তোমাদেরকে আবার বলতেছি। ওকে, এখানে একটা জিনিস পড়ে নাই, আমার বাবার আর হচ্ছে মহিলার দিকে। দেখো, একজন পুরুষ একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন। আমরা একজন পুরুষের আগলাম এ, একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, মহিলাটা ধরো বি মাইনাস ধরলাম, ইঙ্গিত করে বললেন তার বাবা মানে মহিলাটার বাবা সি প্লাস আমার বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো, তার বাবা মানে মহিলাটার বাবা। তাহলে যদি মানে লোকটা যদি এটা বলে যে তার বাবা আমার বাবার একমাত্র পুত্র, মানে মেয়েটার একমাত্র মানে যে বাবা সে তার দাদার একমাত্র মানে পুত্র, অর্থাৎ মেয়েটার বাবা হচ্ছে তার দাদার একমাত্র পুত্র। তার মানে কি দাঁড়াচ্ছে, এই এ প্লাস যেটা বললাম এটাই এখানে আসবে, একমাত্র পুত্র। তাহলে দেখো, আমার বাবার বলছে না, আমার বাবার মানে হচ্ছে এই এ এর বাবা কে, এ এর বাবা ধরো সি প্লাস। তাহলে খুব সিম্পল ভাবে উত্তরটা আমরা পেয়ে যাই। তাহলে এই এ এর সাথে সি এর সম্পর্ক, অর্থাৎ ওই লোকটা মানে একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, তাহলে মহিলাটার বাবাকে ওই লোকটাই। তাহলে মহিলাটার সাথে ওই লোকটার সম্পর্ক কি? মহিলাটার সাথে ওই লোকটার সম্পর্ক হচ্ছে যে মেয়ে এবং বাবা। বুঝতে পারছো? এই কথাটা যদি না বুঝো তাহলে বলতেই হয় মহিলাটা ফুফু। এই মহিলাটা কিভাবে ফুফু হলো? হ্যাঁ, চাচা এ আর এ বি এর চাচা কিভাবে হবে? ধরো আমি তোমার দিকে ইঙ্গিত করে বললাম, আমি তোমার দিকে ইঙ্গিত করে বললাম, মানে তুমি যে ক্লাস করতেছো এখন তোমার দিকে ইঙ্গিত করে বললাম যে তোমার বাবা আমার বাবার একমাত্র সন্তান। বুঝতে পারছো? মানে তোমার বাবা আমার বাবার একমাত্র সন্তান। তাহলে এক্ষেত্রে কি হবে, যে আমার বাবার একমাত্র সন্তান যদি আমি হয় তাহলে আমি তোমার বাবা না? উত্তরটা খুব সিম্পল। বুঝতে পারছো? করবে না বলে এটার আনসার আমি করব। বুঝছো? এটা বুঝো নাই? আবার বলতেছি, আমি একটা মেয়ের দিকে মানে ইশারা ইঙ্গিত করে বললাম এই মেয়েটার বাবা আমার বাবার একমাত্র পুত্র। উত্তর কি? মানে আমার বাবার একমাত্র পুত্র, আমার বাবার একমাত্র পুত্র তো আমি। তাহলে মেয়েটার দিকে ইঙ্গিত করে বললাম এই মেয়েটার বাবাই তো আমি। বুঝছো? বুঝছে? আচ্ছা, বৃষ্টি বুঝছে, বাকিরাও একটু বোঝার চেষ্টা করো। বলতেছে মেয়েটার মানে ধরো এই মেয়েটার একমাত্র বাবা হচ্ছে লোকটা, এই যে ধরো আমি এভাবে আঁকলাম বি প্লাস এবং সি প্লাস। এই লোকটা বলতেছে এই মেয়েটার বাবা আমার বাবার একমাত্র ছেলে। মানে তাহলে দেখো, এই মেয়েটার বাবা হচ্ছে এটা, আর এই লোকটার বাবা হচ্ছে ইনি। তাহলে এই লোকটার একমাত্র ছেলে হচ্ছে বি, আর এই মেয়েটার একমাত্র বাবা হচ্ছে এই বি। ঠিক আছে ভাই, এখন বুঝছে? আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেই, মাথা এমনিতে আওলাই যাবে, আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে। ব্রেন স্টর্মিং না করলে তো আর আসলে ব্রেন খুলবে না। ব্রেন না করলে তো বুঝতেই পারতেছো কি হবে। ব্রেন স্টর্মিং করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দেন তোমার ব্রেইনের মধ্যে এগুলো আস্তে আস্তে সেট হবে। হ্যাঁ, প্রশ্ন আর একটা দিই। সামিহা কি ক্লাসে আসো? সামিহা, আমি মনে করেছিলাম এখানে দুইজন পুরুষ কথা বলা হয়েছে তাই। আচ্ছা,
ওকে, আনস হচ্ছে মেয়েটার সাথে ওই বাবার সম্পর্ক, এই আর কি। যে লোকটা মেয়েটার দিকে দেখিয়ে বলতেছে সেই লোকটা হচ্ছে ইনি। এই লোকটা বলতেছে এই মেয়ের বাবা হচ্ছে, মানে এই মেয়ের বাবা হচ্ছে আমার বাবার একমাত্র পুত্র, মানে এই মেয়ের বাবা হচ্ছে আমার বাবার একমাত্র পুত্র। তাহলে লোকটার একমাত্র পুত্র হচ্ছে বি নিজেই, আর এই মেয়েটার বাবা হচ্ছে বি। তাহলে মেয়েটার সাথে ওই লোকটার সম্পর্ক হচ্ছে বাবা। ওকে, আরেকটা প্রশ্ন আমি দেই, খুঁজে পাচ্ছি না এখানে, অনেকগুলো প্রশ্ন তো, কোনটা যে দেই। আচ্ছা, একটা প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি, এটা যদিও তোমরা পারবা, এটা পারার কথা, একটু কঠিন থেকে দেই যাতে তোমরা আমাকে উত্তর করে দেখাতে পারো। হ্যাঁ, পাওয়া গেছে। এই প্রশ্নটা হচ্ছে ইংলিশে। ইংলিশে পি ইজ দ্য ফাদার অফ, P is the father of Q, but Q is not the son of P. But देखो, P is the father of Q, but Q is not son of P. Son of P. What is the relationship between? তাহলে P এর সাথে Q এর সম্পর্ক কি, এটাই বলছে যে P এর সাথে son of P, এবং what is the relationship between Q and P? বলো, এটার উত্তর দাও। আরে বাবা, আচ্ছা, এটার উত্তর দাও বাবুরা, দাও। Son of P, what is the relationship between Q and P? ওরে বাবা, বাবা মেয়ে। আচ্ছা, এই রায়ান ভাই যেটা স্টিভ সনে নিয়ে গেছে, শেষ প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট। তোমাদের সময় একদম শেষের দিকে চলে আসছি যদিও। হ্যাঁ, খুবই চমৎকার, খুবই চমৎকার, ভালো লাগলো। ধরো এখানে এটাও বোঝানো অনেকে আছে, হ্যাঁ আমি জানি, একটা বাবা হচ্ছে কে, P is the father of Q। এই যে দেখো, P is the father of Q, তাহলে P হচ্ছে বাবা। তো P এর দুই ধরনের সন্তান থাকতে পারে, এটা হচ্ছে কন্যা সন্তান যাকে আমরা ডটার বলি, আর এটা হচ্ছে পুত্র সন্তান যাকে আমরা কি বলি, সান বলি। এই যে এখানে বলছে Q হচ্ছে যে তোমার নট সান অফ P, তার মানে হচ্ছে পুত্র নয়, তাহলে কি ডটার বা কন্যা, বাবা মেয়ে। রায়ান ভাইজি স্টিভসন, এটা করতে গিয়ে পাইছো তুমি? হ্যাঁ, আমি অপশনও তো দেয় নাই, স্টিভসন একটা করতে গিয়ে আসছে। হ্যাঁ, এটা একটু আমরা আরেকটা লাস্ট ওয়ান আমরা এটা করে হচ্ছে আজকে শেষ করে দিব। এটা করে আমরা শেষ করে দিব। এটা আমি তোমাদেরকে যে নিয়ম শিখেছি ওই নিয়ম ফলো করে তোমরা উত্তর করার চেষ্টা করবা। এ ও বি পরস্পর গুণ। আমি লেখার সাথে সাথে তোমরা কি করে ফেলো, ইকুয়েশনটা তৈরি করে ফেলো যাতে তোমরা সহজে উত্তর করতে পারো। বি হলো সি এর মা। এরপরে বলছে ডি হলো সি এর ছেলে, বি হলো সি এর ছেলে। অন্যদিকে এফ হলো ডি এর বাবা, এফ হলো ডি এর বাবা। প্রশ্ন ইকুয়েশন না করে যদি করো মাথা এমনি খারাপ হয়ে যাবে,
ডিরেক্ট খারাপ হয়ে যাবে কোনো ইয়া ছাড়া। যদি ই ডি, এফ হলো ডি এর বাবা, যদি ই এর ছেলে হয়, ই এফ এর সম্পর্ক কি? এটা যদি তোমরা বের করতে পারো দেন আমি মনে করব যে তোমরা আসলেই পণ্ডিত হয়ে গেছো। হ্যাঁ, লাস্ট ওয়ান আজকের এই সেশনে আমরা সম্পর্কের টপিকটা ক্লিয়ার করলাম। তো আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে টপিক আমরা পড়ে শেষ করে ফেলবো, ঠিক আছে? এখান থেকে এটা যদি তুমি বুঝে যাও তাহলে ধরে নাও যে তুমি 1 নাম্বার পাওয়ার জন্য প্রস্তুত এই মুহূর্তেই। এই টপিকটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি 1 নাম্বার পাওয়ার জন্য কি ইউ আর রেডি। আচ্ছা, ওকে, এক একজন এক এক উত্তর দিচ্ছে। আমরা তাহলে একটু যাচাই করি, কেমন? আমরা একটু যাচাই করি। তাহলে প্রথমে হচ্ছে এখানে একটা আমরা দাগ দিলাম, একটা জেনারেশন আমরা এখানে রাখবো। এ ও বি পরস্পর গুণ, তার মানে এটাও মহিলা এবং এটাও মহিলা। বি হলো সি এর মা, তাহলে সি এর মা হচ্ছে কে? বি। তাহলে সি ছেলে না মেয়ে এটা আমরা জানি না, তাহলে সি। সি। আবার ডি হলো সি এর ছেলে, তাহলে ডি হচ্ছে কার ছেলে? এই যে ডি হচ্ছে সি এর ছেলে, তাহলে ডি ছেলে। তাহলে সি হচ্ছে একজন, সি কি মহিলা না ছেলে এটা আমরা এখনো জানি না। এফ হলো ডি এর বাবা, তাহলে ডি আর সি এর মধ্যে জৈব বন্ধন, হ্যাঁ, ভালোবাসার বন্ধন। এফ হলো ডি এর বাবা, তাহলে ডি এর বাবা হচ্ছে কে? এফ। তাহলে এফ এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে বাবা ছেলে, তাহলে ইনি একজন পুরুষ। অন্যদিকে যদি ই এর ছেলে হয়, তাহলে ই যদি এর ছেলে হয়, ই এফ এর সম্পর্ক কি? তাহলে দেখো এরা পরস্পর কি বলছে? বোন বলছে না? এরা পরস্পর কি? বোন। তাহলে দেখো এফ যদি মানে এফ ডি এর হলে বাবা, ই এর কি হলে? ছেলে হলে, তাহলে ই এর কি হলে? ছেলে হলে, তাহলে ই এবং এফ এর মধ্যে সম্পর্ক কি? ই এবং এফ এর মধ্যে সম্পর্ক কি? এই যে দেখো ই খালা, এই যে খালার জামাই, এটা হচ্ছে কি? যে খালার সন্তান, খালাতো বোন, হ্যাঁ, অর্থাৎ খালাতো বোন। এটা খালাতো বোনের জামাই না, এটা খালাতো বোনের কি? জামাই। হ্যাঁ, এফ হচ্ছে ই এর দুলাভাই, খালাতো বোনের জামাই, ঠিক আছে? ওকে, এই যে উত্তরটা তোমরা বের করছো, এটাই খালু যারা বলছো ওরা ভুলের মধ্যে আছো। এটা একটু বসে একটু চিন্তা করো। তোমরা চিন্তা করতে করতে ততক্ষণে আমি বাসার দিকে চলে যাই। আজকে এখানেই ডি এখানে কোনো কাজের না, ডি এর কোনো কাজ নাই। ডি হচ্ছে মানে ওই যে এনার নাতি আর কি। তো এদের সাথে সম্পর্ক হচ্ছে এদের, অর্থাৎ এটার ইকুয়েশনটাই বের করতে বলছে। ই এর সাথে এফ এর ইকুয়েশন, অর্থাৎ এই যে ই এর খালাতো বোন হচ্ছে এটা। এরা যদি বোন হয়, ই এর সাথে খালাতো বোন না, এই খালাতো বোনের জামাই, অর্থাৎ ই এর দুলাভাই, খালাতো বোনের জামাই, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে। আজকের এই সেশনটি আমরা সম্পর্কটা পড়লাম, এটা আমরা আর পড়বো না। নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিক পড়বো এবং আজকে এইটুকুই থাকলো। তার মানে তোমরা সম্পর্ক বা রিলেশন নির্ণয়ের যে শর্টকাট টেকনিক এটা তোমরা জেনে গেছো। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদেরকে বলেও আইকিউ কোর্সে ভর্তি করিয়ে দিতে পারো। কারণ হচ্ছে আইকিউ কোর্সের আমরা এইভাবেই হচ্ছে শর্টকাটের মাধ্যমে যেগুলো পড়ানো যায় সেগুলো পড়বো, আর যেগুলো তোমাদেরকে একান্তই নিজেদের পড়তে হবে সেগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। এগুলো আমি তোমাদেরকে ফাইল পাঠাবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।